নমস্কার। পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। ভোটের ফল ঘোষণা হয়ে গেছে, নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে নিয়েছে এবং নতুন মন্ত্রিসভায় মন্ত্রীদের দায়িত্ব বন্টনও হয়ে গেছে। তো আমরা যদি দেখি মোদি 2.0 আর মোদি 3.0-র মধ্যে কিন্তু একটা কন্টিনিউটি রাখা হয়েছে আর কি। প্রথম যে যে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ এবং বিদেশ, এখানে কোনো জায়গায় চেঞ্জ করা হয়নি। এবং অন্যান্য যে পোর্টফোলিও, যে গুরুত্বপূর্ণ দপ্তর, সেগুলো কিন্তু বিজেপি নিজেদের কাছেই রেখেছে। এগুলো ছাড়াই রেল হোক, কৃষি হোক, সংসদীয় বিষয়ক মন্ত্রী হোক, সেগুলো কিন্তু শরিকদের জন্য ছাড়া হয়নি। এটা বিজেপি নিজেদের কাছেই রেখেছে। কিন্তু আজকে বিজেপির মন্ত্রিসভার রদবদল বা তার এই যে কন্টিনিউটি নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু নয়, বরং আমরা আলোচনা করি এই যে মন্ত্রিসভার যে রদবদল হলো, বাংলা কি পেল। বাংলা থেকে আপাতত দুজন মন্ত্রী হয়েছেন এবং দুজনও কিন্তু কোনো পূর্ণমন্ত্রী পাননি, তারা MOS হয়েছেন। এবং সেখানে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার, যিনি এখনও রাজ্য বিজেপির সভাপতি আছেন, তিনি শিক্ষা দপ্তরের MOS হয়েছেন। ধর্মেন্দ্র প্রধান হয়েছে পূর্ণমন্ত্রী, উনি হয়েছেন, তার আন্ডারে তিনি থাকবেন, MOS হিসেবে কাজ করবেন। আর দ্বিতীয়ত হচ্ছেন শান্তনু ঠাকুর, তিনি হয়েছেন জাহাজ দপ্তরের, তিনি এইটা দপ্তরেরই ছিলেন এবং একইভাবে সেই জাহাজ দপ্তরের পূর্ণমন্ত্রী আগেই সর্বানন্দ সোনোয়াল ছিল, তার আন্ডারে জাহাজ দপ্তরেরই কাজ করবে। ঠিক এখান থেকেই চলুন আমরা আলোচনাটা শুরু করি। এবারের নির্বাচনে যদি আপনি বলেন 2019-এর তুলনায় 2024 কিন্তু বিজেপির বিপর্যয় হয়েছে। বিজেপি 2019-এ তার আসন সংখ্যা ছিল 18, সেখান থেকে আসন সংখ্যা নেমে এসছে 12। তো এবং স্বাভাবিকভাবেই বিজেপির 2018 থেকে 12 যেমন হয়েছে, তেমনি মন্ত্রিসভার সদস্য সংখ্যা আগের বার যেমন 4 ছিল, যদিও সেখানেও কোনো পূর্ণমন্ত্রী ছিল না। এবারও বিজেপির কিন্তু কোনো পূর্ণমন্ত্রী নেই, দুজনেই মিনিস্টার অফ স্টেট, তারাও কিন্তু সেখানেই নেমে এসেছে। গতবার শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ছিলেন সুভাষ সরকার, এবার সেটা দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারকে। কিন্তু আমার যেটা প্রশ্ন, যে বিজেপি যদি এই স্টেটের দিকে আর কি লক্ষ্য রেখে এগোয়, তাহলে এমন দুটো দপ্তর দেওয়া হয়েছে, আমি জানি না এই দুটো দপ্তর রেখে পশ্চিমবঙ্গের প্রকল্পগুলো কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে। পশ্চিমবঙ্গের যে সমস্ত আর কি মমতা সরকারের ওপর বা তৃণমূল সরকারের ওপর চাপ রাখার জন্য, বা বিজেপি এখানে আর কি পদক্ষেপটাকে আরও দৃঢ় করার জন্য শিক্ষা বা জাহাজ মন্ত্রক কীভাবে তাকে কাজে লাগাবে। এবার আমি আসুন, যেটা অলরেডি যেটা সমালোচনা করা শুরু হয়েছে, যে বিজেপি এবার এখানেও কেন পূর্ণমন্ত্রী করলো না। এবং আমরা যদি 2019 দেখি, সেখানেও কোনো পূর্ণমন্ত্রী নেই, সেবার তো 18টা সাংসদ ছিল। এবার আপনারা 12টা সংসদ ছিল, সেখানেও পূর্ণমন্ত্রী নেই। কেন? কোন ইকুয়েশনে বিজেপি এই পূর্ণমন্ত্রী কোনো স্টেটে তারা করছে, বা অন্য পশ্চিমবঙ্গ বারবার করে তারা বঞ্চিত হচ্ছে, কোনো পূর্ণমন্ত্রী হচ্ছে না, এই একই কথা ভাঙা ধরুন বাজিয়ে যাওয়া হচ্ছে যে এক্সপিরিয়েন্স নেই বলে হচ্ছে না। এটা যদিও কেউ ঘোষিতভাবে বলেনি, অঘোষিতভাবে। তো এক্সপিরিয়েন্স একদিনে হয় না, তাকে তো বসালেই হয়। কেন আমি এই কথাগুলো বলছি, চলুন আমরা একটু সর্বভারতীয়, সারা ভারত তো একবার পরিক্রমা করে নিই। বিজেপি কোন স্টেটে কজন সাংসদ আছেন, এবার কীভাবে মন্ত্রী করলেন। চলুন আমরা প্রথমে হরিয়ানায় যাই। আপনারা জানেন হরিয়ানায় এবছরই বিধানসভার ভোট, কিন্তু হরিয়ানায় বিজেপি মোট 5টা আসন পেয়েছে 10টা আসনের মধ্যে। কিন্তু 5টা আসনের মধ্যে ইন্টারেস্টিংলি বিজেপি কিন্তু 3জনকে মন্ত্রী করেছে। 5টা লোকসভার আসন, তার মধ্যে একজনকে ক্যাবিনেট, আর একজনকে আবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত MOS, এবং একজনকে রাষ্ট্রমন্ত্রী। সেখানে প্রাক্তন বিজেপির যে ওখানে মুখ্যমন্ত্রী ছিলেন হরিয়ানার, মনোহরলাল খট্টর, তাকে কিন্তু পূর্ণমন্ত্রী করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, তাকে আবাসন এবং বিদ্যুৎ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে, যথেষ্ট গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব আছে। এবং আরও বিজেপি দুজনকে মন্ত্রী করেছে, রাও ইন্দ্রজিৎ সিং, সে হচ্ছে আহির OBC কমিউনিটির, আর সেটা হচ্ছে কৃষাণ পাল, সেটা হচ্ছে গুজ্জর কমিউনিটির।
যেটা সিএসডিএস এর যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা আর কি যে সার্ভে, সেই সার্ভে অনুযায়ী বিজেপি 2019 সালে প্রায় 58% ছিল বা ভোট পেয়েছিল, সেটা কমে এসে ড্রপ করে গেছে এবার 46%। ফলে এই বছর এই বিধানসভার ভোট সেটা রাখতে গেলে বিজেপি কিন্তু ওই জাতপাতের সমীকরণ মাথায় রেখেই ওখানে আর কি মন্ত্রিসভার দপ্তর বন্টন করেছে। সেখানে যেহেতু বিজেপি কোনো জাটদের তরফে কাউকে মন্ত্রী করা হয়নি। একইভাবে আপনারা আসুন এবার মহারাষ্ট্র এবছর ভোট, সেখান থেকে কিন্তু 6জন মন্ত্রীকে মন্ত্রী করা হয়েছে মহারাষ্ট্র থেকে। তাছাড়া নিজেদের মন্ত্রিসভা ছাড়া বিজেপি কিন্তু ওখান থেকে মন্ত্রী করেছে সিন্ধে গোষ্ঠীকে এবং এনসিপিকে। এবং অবশ্যই এখানে দুটো ক্ষেত্রেই গোলমাল আছে। এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী তারা বলে দিয়েছে যেহেতু তাদের পূর্ণমন্ত্রী দেওয়া হয়নি, তাদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক দেওয়া হয়েছে বা প্রফুল্ল প্যাটেলকে, তারা সেটা নেবেন না। এবং অন্যদিকে তাকিয়ে অলরেডি শিবসেনা সিন্ধে শিবির তাদেরও যেহেতু কোনো পূর্ণমন্ত্রী দেওয়া হয়নি, তারাও সেটা নিয়ে অলরেডি গুঁইগাই শুরু করে দিয়েছেন। ফলে খুব স্মুথ ট্রানজিশন নয় ওখানে। তারা প্রশ্ন তুলেছেন যদি জিতেন রাম মাঝি একজন হয়ে পেতে পারেন, যদি 5জন নিয়ে চিরাগ পাসওয়ান ক্যাবিনেট মিনিস্ট্রি পেতে পারেন, তাহলে তারা 7জন তাদের এমপি আছে, তারা কেন পাবেন না? দেখুন কি শরিকদের সঙ্গে কি সমীকরণ বা করছেন, সেটা তো নরেন্দ্র মোদী নিশ্চয়ই উত্তর দেবেন, বা প্রথম থেকে একটা চাপ, সেটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির লক্ষ্য কী। বিজেপি নরেন্দ্র মোদী তো এখানে যখন প্রচারে এসেছিলেন, তিনি তখন বারবার করে দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গ এবার সব থেকে ভালো ফল হবে, এমন ফল হবে আপনারা কল্পনাও করতে পারছেন না। ফলে এবং অমিত শাহ 30টা আসন হবে, 35টা আসন হবে বারবার করে বলেছিলেন, কিন্তু সেগুলো তো হলো না। কিন্তু না হওয়ার পর পশ্চিমবঙ্গ নিয়ে তাদের পরিকল্পনার সঠিক কী? কারণ আবার তো পশ্চিমবঙ্গে ভোট দেরি আছে, 2026 সালে বিধানসভার ভোট। কিন্তু 2026 সালে বিধানসভার ভোট হলেও একটা তো লক্ষ্য রেখে এগোতে হয়। যেমন আমি যেটা বলছি সেটা হচ্ছে হরিয়ানা এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে তো লক্ষ্য বোঝা যাচ্ছে পরিষ্কার যে বিজেপি সেখানে কনসলিডেট করতে চাইছে নিজের এলাকা, এবং সেই বুঝে জাতপাতের ইকুয়েশন করে তারা ভোটে লড়তে চাইছে। সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা এই যে 2জন মন্ত্রীকে করা হলো এবং দুজনেই কেউ ক্যাবিনেট মিনিস্টার নয়, কোন ইকুয়েশনে সেটা হলো? এবং যে দুটো দপ্তর তাদের দেওয়া হলো, সেই দপ্তর দিয়ে তারা আর কি কীভাবে বিজেপির এখানে বলা যেতে পারে আর কি শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবে, আর কি বিজেপিকে এগিয়ে নিয়ে যেতে বা দলের সংগঠনকে মজবুত করতে বা নানা কার্যকারী কীভাবে পদক্ষেপ নিলে, সেটা কিন্তু একটা লাখ নয় কোটি টাকার প্রশ্ন। এবার আসুন ঝাড়খণ্ডে। আমরা জানি ঝাড়খণ্ডেও আর কি এবছর বা মধ্যেই ভোট হবে, 3টে যে স্টেটে হবে, ঝাড়খণ্ডেও তার মধ্যে আছে। সেই ঝাড়খণ্ডে বিজেপির এবার বড় ধাক্কা অর্জুন মুন্ডার হেরে যাওয়া। কিন্তু বিজেপি সেখানে অর্জুন মুন্ডা যেহেতু ক্যাবিনেট মিনিস্টার ছিলেন, ট্রাইবাল ফেস, সেখানে হেরে গেলেও বিজেপি কিন্তু এবার পূর্ণমন্ত্রী করেছে অন্নপূর্ণা দেবীকে। অন্নপূর্ণা দেবী হচ্ছে যাদব কমিউনিটির, এবং উনিও কিন্তু রাষ্ট্রমন্ত্রী ছিলেন, এবার তাকে ক্যাবিনেট মিনিস্টার করা হয়েছে। কিন্তু আগেরবার কিন্তু শান্তনু ঠাকুর, এখানেও যদি আপনি দেখেন মতুয়াদের ভোট ধরার জন্য শান্তনু ঠাকুর হচ্ছে বিজেপির অন্যতম বড় তাস বা অন্যতম বড় হাতিয়ার। যে মতুয়ারা এবার আমরা দেখতে যদি পারি রানাঘাট বা বনগাঁয় উপুর করে বিজেপিকে ভোট দিয়েছে, বা পরবর্তীকালে বিজেপি যদি নাগরিকত্ব সংশোধনী আইন এবং যে নাগরিকত্ব পাওয়া শুরু হয়েছে এর উপর রেখে বিজেপি যদি পরের বিধানসভা নির্বাচনে যায়, কারণ অলরেডি পশ্চিমবঙ্গে নাগরিকত্ব দেওয়া শুরু হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে যদি শান্তনু ঠাকুরকে ক্যাবিনেট র্যাঙ্ক দেওয়া হতো, তাহলে আমার মনে হয় বিজেপির পক্ষে প্রচারে আরও সুবিধা হতো, যেটা অন্নপূর্ণা দেবীকে দিয়ে করেছে। শুধুমাত্র একজন না, সেখানে কিন্তু সঞ্জয় শেঠকেও সেখানে কিন্তু মিনিস্টার অফ স্টেট করা হয়েছে। ফলে একজন না, সেখানে যেমন ওবিসি ভোট ব্যাংক রাখতে সেখানে আর একজনকেও দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সঞ্জয় শেঠ। এবার আসুন আমরা একটু যদি দক্ষিণের দিকে মুখ ফেরাই, সেখানে আমরা দেখতে পারবো এবার কেরালাতে বিজেপি প্রথমবার একটি আসন পেয়েছে। সেখানে বিজেপি এবার খাতা খুলে ত্রিশূরের যে সাংসদ, সেখানে সুরেশ গোপী, তাকে কিন্তু এবার মন্ত্রী করেছে, সুরেশ গোপীকে। এবং তাছাড়া বিজেপি আরেকটা সারপ্রাইজ দিয়েছে, সেটা হচ্ছে সাধারণ সম্পাদক
জর্জ কুরিয়ানকেও কিন্তু মন্ত্রী করা হয়েছে। তার মানে আমরা কি দেখলাম, বিজেপি 2026 সালে সেখানে বিধানসভার ভোট আছে, এখনও পর্যন্ত যে বিধানসভার ভোটটা ওখানে সিপিএম, এলডিএফ, ইউডিএফের মধ্যেই ওখানে ঘোরাফেরা করতো, বিজেপি সেখানে আর কি পা রাখার জন্য মরিয়া, আর কি অভিনেতা সুরেশ গোপী। এবং আরেকটা হচ্ছে বিজেপি যেখানে ঢুকতে চাইছে সেটা হচ্ছে খ্রিশ্চান ভোট, সেটা আর কি নিজেদের ফরেন দিতে চাইছে। নরেন্দ্র মোদী খুব কেরালায় যাওয়ার পর খ্রিশ্চানদের যারা আছে সেই চার্চেরদের সঙ্গে মিটিং করেছিলেন, ফলে খ্রিশ্চান ভোটের দিকে বিজেপি অনেক বেশি নজর রাখছে। ফলে কেরালা থেকে আমরা দেখলাম প্রথমবার পা রেখে একটা মাত্র সাংসদ জিতল, কিন্তু এখানে মন্ত্রী করা হলো দুজনকে। এবার আসুন হচ্ছে তেলেঙ্গানায় হচ্ছে 8 জন সংসদ, সেখান থেকে কিন্তু তেলেঙ্গানা থেকেও 2 জন মন্ত্রী হয়েছেন। একটা হচ্ছে বন্দি সঞ্জয়, আরেকটা হচ্ছে কিষাণ রেড্ডি এবং বন্দি সঞ্জয়, দুটো আর কি সেটাও বললাম জাতপাত রেখেও করা হচ্ছে। একটা হচ্ছে কাপু কমিউনিটি আর হচ্ছে রেড্ডি কমিউনিটি। তো ফলে আমি যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যে অন্য স্টেটগুলোর দিকে তাকালাম, প্রতিটা স্টেটেই আমরা দেখছি বিজেপি কিন্তু 5টা এমপি থাকলে তাদের 3 জনকে করেছে, কোথাও একটা এমপি থাকলে সেখানে 2 জনকে করেছে, কোথাও এমনকি ঝাড়খণ্ডে পর্যন্ত পূর্ণমন্ত্রী করেছে। সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে প্রণব মুখোপাধ্যায় সরে যাওয়ার পর পশ্চিমবঙ্গে কোনো ক্যাবিনেট মিনিস্টার কিন্তু সেই অর্থে পশ্চিমবঙ্গ পায়নি। এবং সেখানে যে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রেখে বিজেপি যে এখানে কোনো জায়গায় আর কি ইনরোড করবে, বিজেপি যে অলরেডি বিজেপির যেটা শুরু হয়েছে, হারের পর চাপানুতর শুরু হয়েছে, কাদা ছড়াছড়ি শুরু হয়েছে, এই নেতা ওই নেতার সম্পর্কে বলছেন, ওই নেতা আর কি শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষের 2 লবির নানা আর কি নেতাদের মধ্যে কোনো আর কি মন্তব্য এবং তার পাল্টা মন্তব্য সরাসরি শুরু হয়ে গেছে, এতে কোনো রাগঢাক নেই। তার থেকে বিজেপি কিন্তু অনেক বেশি এইটা ঢাকা দিতে পারত, বা বিজেপি কিন্তু সেটা পুরোটাই যদি দুটো ভালো মন্ত্রিসভা দিত, তাদের ক্যাবিনেট মন্ত্রী দিত বা কাজ করার জায়গা দিত। আপনাদের হয়তো মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় এখান থেকে যখন 11টা এমপি নিয়ে গেছিলেন, তিনি কিন্তু একটা সময় দাঁড়িয়ে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 2 জন পূর্ণমন্ত্রী এবং 7 জন প্রতিমন্ত্রী দিয়ে সারা পশ্চিমবঙ্গ চক্কর কেটেছিলেন এবং সিপিএমের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন। ফলে এখানে দাঁড়িয়ে বিজেপি যদি এরকম পূর্ণমন্ত্রী বা রাষ্ট্রমন্ত্রী করত, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় বিজেপির ক্ষেত্রে এখানে পশ্চিমবঙ্গে তাদের এই সরকারকে চাপে রাখা, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখা অনেক বেশি সুবিধাজনক হতো আর কি। ক্যাবিনেট মিনিস্টার থাকলে বা এমওএস থাকলে, একটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, তারা যখন আর কি রাজ্য জুড়ে ঘুরবে বা তারা তখন সেখানে প্রশাসনের ওপর চাপ থাকে, পাশাপাশি তারা নানা প্রকল্প নিয়ে যদি পশ্চিমবঙ্গে আসতো, সেখানে পশ্চিমবঙ্গবাসীর যেমন সুবিধা হতো, তেমনি তারা বলতে পারেন যে প্রকল্প তো ঘোষণা করবেন নরেন্দ্র মোদী, ঠিকই তো, সব জায়গায় নরেন্দ্র মোদীও ঘোষণা করবেন, কিন্তু তা সত্ত্বেও প্রতিটা কমিউনিটি ধরে ধরে আমরা দেখছি বিজেপি কিন্তু প্রতি জায়গায় যেখানে ভোট আছে যাওয়ার চেষ্টা করছে। তাহলে যেমন আমি যেটা বললাম যে কেরালায় কুরিয়ানকে করা হয়েছে খ্রিশ্চান কমিউনিটির একমাত্র প্রতিনিধি এবার ক্যাবিনেটে, সেটা আগের বার যেটা ছিল হচ্ছে জন বার্লা, বলে জন বার্লা হেরে যাওয়ার পর কিন্তু সেখানে করা হয়নি। ফলে এবার আমরা দেখছি বিজেপি ট্রাইবাল ভোট কমেছে, আদিবাসী এমনি অন্যান্য জনজাতি ভোট কমেছে। ফলে সেগুলোকে একটা উত্তরবঙ্গ থেকে করা হয়েছে আর একটা মতুয়া সম্প্রদায়কে ভোট বাক্স রেখে করা হয়েছে। ফলে একটা যে বিজেপির প্রতিটা কমিউনিটি ধরে অন্যান্য রাজ্যে যেটা করেছে এবার কিন্তু সেটা দেখতে পারেনি। গতবার যেমন ধরা যাক নিশীথ ওখান থেকে কোচবিহার থেকে ছিল নিশীথ প্রামাণিক, সে রাজবংশী কমিউনিটিকে করতো, সেখান থেকে দেখেছি খ্রিশ্চানের জন্য জন বার্লা ছিল। ফলে প্রতিটা কমিউনিটিকে তারা সেটা ম্যাচ করানোর চেষ্টা করেছিল। কিন্তু এবার কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে সেরকম কোনো বিজেপির সুদূর প্রসারী কিছু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, জানি না কী ভাবনা আছে বা পরবর্তীকালে কিছু আবার কাউকে নেওয়া হবে কি না, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মহিলা ভোট ব্যাংক যে ইনরোড করেছে, সেই মহিলা ভোট ব্যাংকের লক্ষ্মীর ভাণ্ডার যেখানে অন্যতম একটা বড় অস্ত্র, সেই মহিলা ভোটকে আটকাতে বিজেপির আশু কোনো পরিকল্পনা আছে কিনা, কোনো মহিলাকে আর কি রাজ্য সভাপতি করার পরিকল্পনা আছে কিনা আমি জানি না। কারণ প্রতিটা পদক্ষেপই তো আপনাকে কি মেপে নিতে হবে। সেখানে
এখনও পর্যন্ত কিন্তু বিজেপিকেই বরঞ্চ তাড়া করে বেরোবে, যেটা অলরেডি তৃণমূল কংগ্রেস ধোয়া তুলতে শুরু করেছে। বিজেপি বাংলা বা বাঙালি বিরোধী, কোনো সময় তারা পূর্ণমন্ত্রী পায় না। অথচ একটা সময় সেটা ছিল অটল বিহারী বাজপেয়ীর আমল, সেখানে দাঁড়িয়ে কিন্তু জুলু মুখার্জি এবং তপন শিকদার, তাদের কিন্তু দুজনকেই তারা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ তাদের কর্পোরেট অ্যাফেয়ার্স, টেলিকমিউনিকেশনের মতো খুব গুরুত্বপূর্ণ দপ্তর তাদের দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু দুজনেই খুব ভালো কাজ করেছিলেন এখানে। তো ফলে জনগণের মধ্যে একটা প্রভাব বিস্তারও করেছিলেন তারা সেখানে দাঁড়িয়ে। এখানে গতবার অন্তত বিজেপির যে প্রতিমন্ত্রীরা আছেন কোনো প্রভাব বিস্তার করতে পারেননি। জনগণ কে কী কাজ করেছেন পশ্চিমবঙ্গ হিসেবে, এবং সেখানে মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন নিশীথ, তিনিও কোনো এই সরকারের ওপর চাপ সৃষ্টি করা বা পশ্চিমবঙ্গবাসীর জন্য কিছু করে দেওয়া বা কেউ মনে করতে পারবেন না। তো জানা নেই, এবার দেখার এই মন্ত্রীরা কত দূর যায়। কিন্তু আবারও বললাম, কি পরিকল্পনা সেটা কিন্তু পরিষ্কার নেই। ফলে কি, কেন, কোন সমীকরণে পশ্চিমবঙ্গে দুজন মন্ত্রী, সেটা কিন্তু বিজেপির যে মন্ত্রিসভার দায়িত্ব বন্টন এবং যে দুজন মন্ত্রী করা, অন্যান্য রাজ্যে সাংসদ কম হলেও বেশি মন্ত্রী করা, ফলে কোনো সমীকরণে কিন্তু স্পষ্ট নয়। উল্টে বিরোধীরা যেটা বলতে থাকবে যে পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিরিয়াসই নয়। আপনারা দেখতে থাকুন এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।